সোহা নিজেকে শান্ত রেখে মাথা নাড়িয়ে সায় দেয়। শান মলিন হেসে তাড়াহুড়ো করে তৈরি হতে থাকে। সোহা চুপচাপ বসে বসে শানের কার্যক্রম দেখতে ব্যস্ত। পুলিশ ডিপার্টমেন্টের উপর মনে মনে বিশাল রাগ পুষে নেয়। যদিও রাগ দেখাতে পারবে না, তাও সে রেগেই থাকবে বলে ধরে নেয়। তাদের জন্য একটা দিন বউকে নিয়ে ঘুরতেও পারল না। শান তৈরি হতে হতে ব্যস্ততার মাঝে একটা চাবি রাখলো। সোহা সেটা সূক্ষ্ম চোখে দেখতে থাকে। দেখে বুঝতে পারে এটা আলমারির সেই কাবার্ডে লক করা থাকে সব সময় সেই ড্রয়ারের চাবিটা। সোহা শানকে বলতে গিয়েও বলল না। শান জিপের গাড়ি নিয়ে সোহার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। সোহা দরজায় লাগিয়ে সেই চাবিটা নিয়ে ড্রয়ারটা খুলল। ড্রয়ার খুলতেই সোহা ভ্রুচূড়া কিঞ্চিত কুঁচকে নিল। শানের কথা মতো এখানে কোনো ফাইলও নেই, শুধু রয়েছে একটি ডায়েরি। সোহা সেটা হাতে উঠিয়ে নেয়। মনটা ছটফট করে ওঠে কি আছে এটার ভেতর দেখার জন্য। রাত ৯টা নাগাদ বাড়ির কলিং বেল বেজে উঠতেই সালমা দরজা খুলে দেয়। শান জুতো জোড়া খুলে ড্রয়িং রুমে আসতে আসতেই দেখতে পেল শাহানাজ বেগম আর নীলা চিন্তিত চেহারায় বসে রয়েছে। শান দুজনকে দেখে বলল, কি হয়েছে? এভাবে চিন্তিত দেখাচ্ছে কেন তোমাদের? শাহানাজ বেগম রাগী গলায় বলল, বাড়ির বাইরে গিয়েছো আর বাড়ির খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করো? তুমি যাওয়ার পর থেকে সোহার দরজা বন্ধ করে ঘরে বসে রয়েছে, এখনো বের হয়নি। আমরা সবাই ডেকে এসেছি বারবার, কিন্তু দরজা খুলেনি একবারও। খাবার ওর জন্য ডাকলে বলেছে পরে খাবে। শাহনাজ বেগম বেশি রেগে গিয়েছে, তাই শান আর কিচ্ছু বলল না। উপরে যেতে যেতে বলল, আমি দেখছি, চিন্তা করো না। সোহা তো তখন রাগ করেনি, তাহলে হঠাৎ এমন বিহেভিয়ার করতে কেন বুঝে উঠতে পারল না সে। ভাবতে ভাবতেই শান দরজায় হাত রাখতেই দরজা খুলে যায়। শান অবাক হয়ে বলল, মা তো বললো দরজা লক করা, তাহলে খুললো কিভাবে? শান ভেতরে ঢুকে পুরো রুমে চোখ বুলিয়ে সোহাকে দেখতে পেল না। মাথার ক্যাপ রেখে ব্যালকনির দিকে অগ্রসর হয়। হাঁটুর উপর হাত রেখে তার উপর মাথা রেখে বসে থাকতে দেখল সোহাকে। শান গিয়ে সোহার সামনে বসে সোহার মাথা হাতে রেখে আলতো স্বরে ডাকল, সোহা। শানের ডাকে সোহা মাথা তুলে তাকায়। সোহার চোখ মুখ দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে শানের। ব্যালকনির আলো জ্বালানো হয়নি, তাই পুরো অন্ধকার থাকলেও ১ থেকে ২ হাত দূরে তামিমের ব্যালকনির আবছা আলোতে সোহার চোখ মুখ ভালোই দেখা যাচ্ছে। সোহা এখনো সকালের পোশাক ছাড়েনি। সোহা কি তার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল, তাই রাগ করে দরজা খোলেনি? শানের ভাবনার মাঝেই সোহা শানের উপর ঝাঁপিয়ে পড়ে। শানের গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে সোহা। শানের চেহারায় বিস্ময়ের রেশের ছড়াছড়ি। শান সোহার মাথায় হাত বুলিয়ে চিন্তিত গলায় বলল, সোহা, এভাবে কাঁদছো কেন? আমি না আসায় তুমি কষ্ট পেয়েছো? সরি সোহা, আমি ইচ্ছে করে করিনি। আমি আসতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে আসতে পারিনি। সোহা, কেঁদো না প্লিজ। সোহা আরো শক্ত করে শানের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শান জোর করে নিজের গলা ছাড়িয়ে সোহাকে সামনে বসিয়ে সোহার চোখে মুছিয়ে দিতে দিতে বলল, তুমি ঘোরার জন্য এভাবে কাঁদছো? আমরা সত্যি এবার ঘুরতে যাব, ঠিক আছে? এখন কান্না বন্ধ করো। সোহা ডানে বামে মাথা নেড়ে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, আমি ঘোরার জন্য কাছি না। শান ভ্রু কুঁচকে বলল, তাহলে কাঁদছো কেন তুমি? আচ্ছা, তুমি কি সকাল থেকে এখানেই বসেছিলে? তুমি দেখোনি তোমার জ্বর আবার বেড়েছে? সোহা কোনো উত্তর না দিয়ে আবার শানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শান বারবার জিজ্ঞেস করলেও সোহা উত্তর দেয়নি কোনো। সোহা কাঁদতে কাঁদতে আপন মনে ভাবতে থাকে, এতগুলো দিন ধরে লোকটা আমাকে আড়ালে ভালোবেসে গিয়েছে, অথচ আমি একটা বারও বোঝার চেষ্টা করিনি। উনিও কোনো দিন আমাকে বুঝতে দেয়নি, শুধু ভালোই বেসে গিয়েছে। কখনো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ায়নি আমার সামনে। এত কেন ভালোবাসে আমাকে? একটা ডায়েরির মাঝে তার ভালোবাসা, আবেগ, অনুভূতি দিয়ে প্রতিটি লেখার হৃদয় স্পর্শ করে গিয়েছে। এত গভীরভাবে কেউ কাউকে আড়াল থেকে ভালোবেসে যেতে পারে জানতাম না।
সোহা মাথা তুলে অশ্রুসিক্ত দৃষ্টি নিয়ে তাকালো শানের দিকে। চোখ থেকে বারবার পানি পড়ে যাচ্ছে, কান্নার সাথে হেঁচকিও এখনো থামেনি। শান সোহার চোখের পানি মুছিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল, কিছু বলছো না আর কান্নাও বন্ধ করছো না? কত রাত হয়েছে খেয়াল আছে? তুমি সকালের পর কিছু খাওনি কেন এখনো? তুমি বলবে কি হয়েছে? সোহা মাথা নেড়ে না করল। শান রেগে গেল কিন্তু কিছু বলল না। শান ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, চলো রুমে চলো, সারা রাত এখানে বসে থাকা যাবে না। সোহা কোনো রকমে উঠে দাঁড়ায়, কিন্তু খুব জ্বর আর না খেয়ে থাকার কারণে দুর্বল শরীর নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। সোহার মাথা ঘুরে উঠতেই সোহা পড়ে যেতে নিলে শান ভয় পেয়ে সোহাকে আগলে নেয়। সোহাকে বক্ষস্থলে আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলল, সোহা ঠিক আছো তুমি? সোহা। সোহা পিটপিট করে চোখ খোলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হলো। এবার পুরোপুরি জ্ঞান হারিয়ে শানের উপর ভর ছেড়ে দিল। শান অস্থির হয়ে সোহাকে কোলে তুলে নেয়। অন্ধকারে আবৃত ব্যালকনি থেকে সোহাকে রুমে এনে বেডে শুইয়ে দেয়। শান সোহার দিকে অপলক দৃষ্টিতে তাকালো। বিধ্বস্ত চেহারায় কেঁদে কুটে চেহারার বেহাল দশা, চোখ মুখ ফুলে রয়েছে, মুখে সকালের মেকআপ এক ফোঁটাও অবশিষ্ট নেই, চুলের খোপা খুলে গিয়েছে, সাদা বেলি ফুলের গাজরাটাও বাদামি রং ধারণ করেছে। বেলি ফুলের গাজরা চুলের সাথে কোনো রকমে আটকে রয়েছে। সকালের থেকে এখন একদমই অন্যরকম লাগছে, আর খুব সুন্দর লাগছে। কিউটনেসটা বেশি মনে হচ্ছে। শান সোহার অগোছালো শাড়ির দিকে তাকালো। জর্জেট কালো শাড়ি ভেদ করে সোহার পেট দেখা যাচ্ছে। শান চোখ সরিয়ে পানির গ্লাস হাতে নিয়ে সোহার মুখের উপর ছিটিয়ে দেয়। দু একবার দেওয়ার পর সোহার চোখের পাপড়ি কিছুটা নড়েচড়ে উঠতে দেখে শান বিচলিত কণ্ঠে সোহাকে ডাকল, সোহা, সোহা চোখ খোলো। সোহা পিটপিট করে চোখ খুলে তাকায়। শানের দিকে তাকিয়ে উঠে বসতে নিলেই শান উঠতে সাহায্য করে। শান থার্মোমিটার দিয়ে জ্বর মেপে চোখ বড় বড় করে গেল। জ্বর আবারও 103 ডিগ্রি ছুঁই ছুঁই। শান অগ্নি চোখে তাকিয়ে বলল, এইভাবেই শরীর দুর্বল করে বসে থাকো, তোমার আর ভালো হতে হবে না। একটু জ্বর কমেছিল ম্যাডাম, সেটাও আবার নিয়ে এসেছে, তাও আবার 103 ছিল, কমে গিয়েছিল কিন্তু এখন আবার 103 হয়ে যাচ্ছে। সোহা দুর্বল হাসল। সোহার হাসি দেখে শানের ডাক আকাশ ছুঁই ছুঁই। শান রেগে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ঢোকার আগে আদেশ স্বরূপ বলে গিয়েছে, চুপ করে রেস্ট করবে, আমি না আসা পর্যন্ত বিছানা থেকে নামবে না। সোহা আধশোয়া হয়ে বসে থেকে চোখ বন্ধ করে নেয়। আজ শানের লেখা ডায়েরি দেখে কান্না ছাড়া আর কিছুই করেনি। ডায়েরিটা দেখে শান যে তাকে এত ভালোবাসে সেটা অবিশ্বাস্য লাগছিল। শানের বিয়ের আগের সব বিহেভিয়ার দেখে সোহা ভেবেছিল শান সোহাকে তখন সহ্য করতে পারত না। বিয়ের পর সব ভুলে গেলেও আজকে তো সব ধারণাই পাল্টে দিয়েছে তার। সোহা ব্যথাতুর দৃষ্টিতে চোখ খুলল। এত কান্না করায় মাথা ব্যথায় জর্জরিত হয়ে রয়েছে। এর মাঝে দরজা খোলার শব্দ শুনে সোহা ওয়াশরুমের দিকে তাকালো। শান বেরিয়েছে শাওয়ার নিয়ে, গায়ে শার্ট ট্রাউজার আর টাওয়েল দিয়ে চুল মুছছে। সোহা ভাবল ছেলেটা টি শার্ট পরে না, একদমই, পরলেও সেটা হঠাৎ একদিন। পুরো কাবার্ড ভর্তি খুঁজে সর্বোচ্চ 3টে টি শার্ট পাওয়া যাবে, আর বাকি সব শুধু শার্ট আর হাতে গোনা কয়েকটা পাঞ্জাবি। সোহা ভাবনার মাঝে চোখ সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। 2 পা বাড়াতেই সোহা পড়ে যাবে ভেবে শান দ্রুত পায়ে এগিয়ে আসলো। সোহাকে ধরে ধমক দিয়ে বলল, ভালো লাগে না তোমার? তোমাকে উঠতে না করেছিলাম না, উঠেছ কেন তুমি? কি লাগবে? সোহা কাচুমাচু করে বলল। মাথা ব্যথা করছিল তাই ঔষধ আনতে যাচ্ছিলাম। শান দাঁতে দাঁত চেপে বলল। সারাদিন বসে বসে কাঁদলে মাথা ব্যথা করবে না? সোহা ইনোসেন্ট ফেস করে তাকালো। শান সোহার মুখের সামনে থাকা 2-1টি চুল কানের পিছনে গুজে দিয়ে ধীর স্বরে বলল, তোমাকে অন্যরকম লাগছে সোহা। সকালের এক রূপ আর এখন এক অসাধারণ অগোছালো অন্যরকম রূপ। তোমার এই রূপটা বড্ড টানছে আমাকে।
এত সুন্দর লাগছে কেন তোমাকে বলো তো? সোহা শানের আরেকটু কাছে এগিয়ে গেল, মিষ্টি হেসে বলল, আমার কি মনে হয় জানেন, আপনি যাকে মন থেকে ভালোবাসবেন তাকে যে কোনো সাজই আপনার কাছে অসাধারণ লাগবে। প্রিয় মানুষটাকে সব সময় অন্যরকম লাগবে আপনার কাছে। তাকে কারোর সঙ্গে তুলনা করতে পারবেন না। সে শুধু আপনার ভালোবাসার এবং প্রিয় মানুষ হয়েই থাকবে, যে কিনা সবার কাছে সাধারণ হলেও আপনার কাছে শুধু অন্যরকম। সোহার কথা শুনে শান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিহি হেসে বলল, অসাধারণ কথা বলেছ, কিন্তু আজ সোহা ম্যাডামের মুখে হঠাৎ ভালোবাসার নাম যে, আগে তো কখনো ভালোবাসা নিয়ে কথা শুনিনি, আজ এত সুন্দর কথা। সোহা কি কারো প্রেমে পড়েছে? সোহা লজ্জা মাখা হাসি দিয়ে বলল। হয়তো প্রেমে পড়েছি। শান অবিশ্বাস্য চোখে তাকালো সোহার দিকে। সোহা শানের চোখের দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। শান ঘোরের মাঝে হতবাক স্বরে বলল, কার প্রেমে পড়েছো তুমি? সোহা ভাবলেশীন ভাবে বলল, কি জানো, যার প্রেমে পড়েছি সে আমার স্বপ্ন পুরুষ, বুঝলেন? তাই কে সে স্বপ্ন পুরুষ সেটা এখনো খুঁজে পাইনি। শান হা করে তাকিয়ে থাকে। শানের আজ বিস্ময়ের শেষ সীমানা রইল না সোহার কথা শুনে। সোহা শানকে অবাক হতে দেখে মনে মনে হাসল। পর মুহূর্তেই দুর্বলতা ভর করতেই সোহা অসুস্থ গলায় বলল, সরুন, আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমিয়ে পড়ব। শানের ঘোর কাটতেই ক্ষিপ্ত স্বরে বলল, ঘুমাবে মানে? এই অবস্থায় ঘুমাবে তুমি? সকালে ব্রেকফাস্ট করেছিলে, এরপর তো আর কিছুই খাওনি, তার উপর কেঁদে মাথা ব্যথা করে জ্বর উঠিয়ে রেখেছো, এখন ঘুমাবে তুমি? সোহা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। আর কি করব? শান সোহাকে ধরে আবারও বিছানায় বসিয়ে দিল। কাবার থেকে সোহার জামা বের করতে করতে বলল, এখন ফ্রেশ হবে, নিচে গিয়ে খাবার খাবে, তারপর রেস্ট করবে। সোহা যেতে না চাইলেও শান সোহাকে ওয়াশরুমে বসিয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেরি হলে আমি আজ তোমাকে হেল্প করব। ভেতর থেকে সোহা মুখ বাঁকালো শানের কথা শুনে। ফ্রেশ হয়ে বের হতেই শান সোহাকে দেখে আলতো হেসে সোহার গালে অধর ছোঁয়ায়। সোহা লাজুক হাসি দেয়, সোহাকে নিয়ে নিচে চলে যায়। নিচে আসতেই শাহানাজ বেগম, নীলা, সিমি, নাইসা, সালমা সবাই ঘিরে ধরে তাকে। টমিও সারাদিন পর সোহাকে দেখতে পেয়ে ওর কোলে উঠে বসে থাকে। শাহানাজ বেগম রাগে রমরমা হয়ে বলল, এখন তোর বউয়ের হাতে ইচ্ছে করলো? সারাদিন ধরে আমরা তোকে ডাকতে ডাকতে টেনশনে শেষ হয়ে গেলাম, তাও মুখ পর্যন্ত দেখালো না মেয়ে, দরজা বন্ধ করেই বসে রইলো। তুই ঢুকেছিস কিভাবে? মায়ের প্রশ্নের কথা শুনে শান বলল। আমি গিয়েই তো খোলা পেয়েছি। সবাই চোখ ছোট ছোট করে তাকালে সোহা জোরপূর্বক হেসে বলল, ওই আমি ওনার গাড়ির শব্দ পেয়ে খুলে দিয়েছিলাম। নীলা অবাক হয়ে বলল, তাই বলে আমাদের ঢুকতে দেবে না? আমরা কত টেনশন করছিলাম জানো? তোমার আপু তো আরো বেশি টেনশন করছিল। সোহা সিমির দিকে তাকিয়ে মুখ ছোট করে নেয়। সবার উদ্দেশ্যে বলল, সরি, আর এমন করব না। সোহা সিমির মাথায় হাত বুলিয়ে দিতেই গায়ে জ্বর অনুভব করে আঁতকে বলল, তোর দেখি আবার জ্বর উঠেছে। শান গম্ভীর গলায় তাচ্ছিল্য করে বলল, এই জ্বর নিয়ে তোমার বোন বেলকনির ফ্লোরে বসেছিল ভাবি, তাও আবার সারাদিন ধরে। শাহানাজ বেগম, নীলা, সিমি সবাই সোহাকে বকাঝকা করল। বকা শেষে নীলা তাগাদা দিয়ে বলল, তোমার আর বসে থাকা লাগবে না, চলো গিয়ে টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। শান এদিক ওদিক তাকিয়ে বলল। 11টা বেজে যাচ্ছে বাবা, ভাইয়ার কেউ আসেনি এখনো। সিমি বলল। এসে সবাই ফ্রেশ হয়ে আসছে। শান মাথা নেড়ে সোহাকে নিয়ে টেবিলে বসিয়ে দেয়। সোহার খাবার বেড়ে দিতে দিতে একে একে মুসফিক চৌধুরী, ঈশান, সামির সবাই এসে পড়ে। সবাই খাওয়া শুরু করে। সোহাকে শাহানাজ বেগম খাইয়ে দিচ্ছে। শান খেতে খেতে সবার দিকে চোখ বুলিয়ে নিল, গলা ছেড়ে বলে উঠল, আমাকে কালকে একটা কেসের ব্যাপারে চট্টগ্রাম যেতে হবে, কতদিন পর আসবো বলতে পারছি না। সবাই খাওয়া বন্ধ করে শানের দিকে তাকায়।
আর সোহা বিষম খেয়ে দম না নিয়ে কাঁচতে থাকে শানের কথায়। শান ব্যস্ত হয়ে সোহাকে পানি খাইয়ে দেয়। সোহার কাশি বন্ধ হলে সোহা শানের দিকে তাকালো। মোসাফিক চৌধুরী খেতে খেতে বলল, তো যাও, বাধা দিচ্ছি না, তবে সোহাকে নিয়ে যাবে। শান সোহার দিকে একবার তাকিয়ে বলল, বাবা, আমি কেসের উদ্দেশ্যে যাচ্ছি, সোহাকে কি করে নিয়ে যাব? তারপর সোহা এখনো অসুস্থ। শাহানাজ বেগম সোহার মুখে খাবার দিতে দিতে বলল, তো কি হয়েছে? বিয়ের পর তো এখনো মেয়েটাকে কোথাও নিয়ে যাসনি। কালকে সোহাকে নিয়ে যাবি আর কাজ শেষ হলে কয়েকদিন ঘুরে আসবি। ঘোরাঘুরি করলে সোহারও মন ভালো হয়ে যাবে, সুস্থও হয়ে যাবে। সোহা শানের দিকে আগ্রহ নিয়ে তাকায়, শানের উত্তরের আশায়। শান মাথা নেড়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব, কালকে সকালে বেরিয়ে যাব আমরা। সোহা অর্ধেক খাবার খেয়ে আর খেতে পারল না। ঈশান সোহাকে বলল, তোকে সোহার জন্য যে মেডিসিন দিয়েছিলাম সেগুলো খাইয়েছিলি? মেডিসিন খেলে তো ঠিক হয়ে যাওয়ার কথা। নীরা আর চোখে সোহার দিকে তাকিয়ে বলল, তোমার গুণধর বোন সারাদিন ঘরের দরজা আটকিয়ে বসেছিল। মেডিসিন খাওয়া তো দূর, খাবারই খায়নি সারাদিন। শান এসে সোহাকে বের করতে পেরেছে। সারাদিন নাকি জ্বর নিয়ে বেলকুনিতে বসেছিল। ঈশান রাগী চোখে সোহার দিকে তাকালো। স্বামীর ভ্রু কুঁচকে বলল, কেন সোহা, কিছু হয়েছে? এভাবে দরজা বন্ধ করে বসেছিলে কেন? সোহা আমতা আমতা করে বলল, মাথা ব্যথা ছিল, তাই আর রুম থেকে বের হতে ইচ্ছে করেনি। ঈশান সাজালো স্বরে বলল, তাই বলে না খেয়ে থাকবে নাকি? সবকিছুর এত অবহেলা করে করে নিজেরই ক্ষতি করছো। শোনো, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, না হলে পরের বার অসুস্থ হলে মেডিসিনের নাম লিখে দেওয়ার সাথে হসপিটালাইজড করে দেব। তারপর সারা বছর সেখানেই থাকবে তুমি। সোহা মুখ ফুলিয়ে বসে থাকে। টমি সোহার মন খারাপ দেখে নাইসার কোল থেকে নেমে সোহার কোলে এসে বসে। রুমে এসে শান সোহাকে মেডিসিন খাইয়ে দেয়। সোহা সব পিল নিয়ে বসেছিল। এতগুলো ঔষধ খেতে হয় দেখে খাবে না বলেছিল। শান ধমক দিয়ে খাইয়েছে। সোহা শুয়ে গেলে শান লাইট অফ করে সোহার পাশে শুয়ে পড়ল। সোহার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শানের হাত সরিয়ে সোহা ধীরে ধীরে শানের কাছে এসে শানের বুকে মুখ লুকিয়ে শুয়ে থাকে। শান অন্ধকারে মুচকি হেসে সোহাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সকাল হয়ে যেতে সোহা শান ব্যাগপত্র গুছিয়ে বাড়ির সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। মোসাফিক চৌধুরী আর শাহনাজ বেগম বলেছে পথিমধ্যেই সোহা আর শান যেন ইমতিয়াজ রহমান এবং রিয়ানা রহমানের সাথে দেখা করে যায়। সোহা আর শান তাদের সাথে দেখা করেই বেরিয়ে যায়। সাথে ইমনও যাচ্ছে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে। বেরিয়ে গেল তারা। তিনজনেই হাসি মজা করে বলল। রাস্তায় সোহা বমি করে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। চট্টগ্রাম পৌঁছতেই তারা তাদের জন্য ঠিক করা হোটেলে দুটো রুম ঠিক করে রুমে চলে যায় ফ্রেশ হতে। সোহা হোটেল রুমের ব্যালকনি থেকে ঘুরে এসে বসে থাকে। শান ইতিমধ্যেই বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। সোহা শানের দিকে তাকিয়ে বলল, আজকেই বের হবেন? শান হাতের ঘড়ি পড়তে পড়তে বলল, এসেছি তো কেসের উদ্দেশ্যে। কেস শেষ করি আগে, তারপর না হয় হানিমুন হবে, কি বলো? সোহা লজ্জা পেয়ে মাথা নইয়ে হাসল শানের কথায়। শান সোহার সামনে বসে শান্তভাবে বলতো, আমি সেই গ্যাংয়ের কেসের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, তারা এখানেই রয়েছে, তাই তুমি সাবধানে থাকবে। তোমার খবর পেলে ক্রিমিনালরা হয়তো আমার অনুপস্থিতিতে তোমাকে অপহরণ করার জন্য বা ক্ষতি করার জন্য আসবে, তাই সাবধানে থাকবে। আমি ম্যানেজারের সাথে কথা বলবো। সার্ভেন্ট বা রুমে সার্ভিসরা কেউ আসলে আগে তোমাকে ল্যান্ডলাইনে ফোন করবে, কথা বলে তারপর দরজা খুলবে। আর আমি আসলে তো আমার কাছে চাবিই রয়েছে, ভয় লাগলে বাড়িতে ফোন করে কথা বলবে। সোহা মাথা নেড়ে সাই দেয়। শান বিদায় নিয়ে বেরিয়ে যায়। পরদিন সকাল হতেই শান আর ইমন বেরিয়ে যায়। গ্যাংদের মূল লোকেশন জানতে পেরেছে। আজই সবাইকে ধরে ফেলবে। কিন্তু অর্ধেক রাস্তায় আসতেই পরপর দুটো গাড়ি যেতে লাগলো। উল্টো রাস্তায় যেদিন থেকে শানরা এসেছে, শান গাড়ির ড্রাইভারকে দেখতে পেয়ে চমকে ওঠে। সাথে সাথে গাড়ি ঘুরিয়ে নেয়। ইমন আতকে বলে ওঠে, আরে আরে কি করছিস? কি গাড়ি ঘোরাচ্ছিস কেন? এখন যাওয়াটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। শান গাড়ি ঘুরিয়ে স্পিডে গাড়ি চালাতে চালাতে বলল, থানায় জানিয়ে দে এখনই,
কিছু পুলিশ ফোর্স লাগবে আমাদের, আর আমাদের লোকেশন দেখে আসতে। ইমন জলদি করে এখানের থানায় ফোন করলো। শান স্পিডে গাড়ি চালিয়ে যেই গাড়িগুলোকে পিছু করতে পড়ে তারা শানের হোটেলের সামনে গিয়ে গাড়ি থামিয়ে হোটেলে ঢুকে গেল। ইমনও ওদের দেখে বুঝে গেল এরাই সেই গ্যাংয়ের লোকজন। ইমন আর শান দৌড়ে হোস্টেলের রুমে ঢুকলো। ভেতরে ঢুকতেই সবাইকে একে একে লিফটের ভেতরে ঢুকতে হবে। শান ম্যানেজারের সাথে আড়ালে গিয়ে বলল, এখনই লিফট অফ করে দিন কিছুক্ষণের জন্য, আর সব রুমে ফোন করে বলে দিন কেউ যাতে এখন রুম থেকে বের না হয়। এখানে একটু ঝামেলা হবে, পুলিশও আসবে, আরও অনেক কিছু হবে, তাই কেউ যাতে বাইরে না থাকে। ম্যানেজার গিয়ে দৌড়ে চলে যায় লিফট আটকে দেওয়ার জন্য। শান ইমনকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল সোহার কাছে যাওয়ার জন্য। সোহা রুমে গান ছেড়ে বসে বসে গেম লিখছিল। তখনই দরজা খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখে শান আর ইমন ঢুকেছে। শান দরজা আটকে দৌড়ে সোহার কাছে আসলো। সোহা ফোন রেখে অবাক হয়ে বলল, কিছুক্ষণ আগেই তো বেরিয়ে গেলেন, আর এখনই চলে আসলেন যে? কিছু কি হয়েছে আপনাদের এমন? শান সোহার পুরো কথা শেষ করতে না দিয়ে দ্রুততার সাথে বলল, এত প্রশ্ন করার সময় নেই, এখনই আমার সাথে চলো। শান সোহাকে টেনে নামালো। ইমন গান বন্ধ করে শানদের সাথে চলে গেল। শান সোহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইমন শানরা রুম থেকে বের হতেই লিফট থেকে বের হয়ে আসার করিডোর থেকে কাশাকাশির শব্দ পায়। শান ফিসফিস কণ্ঠে বলল, এসে পড়েছে ওরা। শান ইমনের রুমে ঢুকতে গিয়েও ঢুকলো না। উল্টে করিডোরে এক গলির ভেতর লুকিয়ে পড়ল 3 জন। লোকগুলো সোহার রুমের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে সোহাকে ছুরি দিয়ে আঘাত করা লোকটাও রয়েছে। আড়াল থেকে তাকে দেখে শানের মুখের গড়ন শক্ত হয়ে যায়। রাগে হাত মুঠো করে রাখে। সেই লোকটা কর্কশ গলায় বলে উঠল, দরজা ভেঙে ভেতরে ঢোকো। ওই পুলিশের বউ আমাদের কবলে না নিয়ে শান্তি পাবো না। ওই মেয়েই এখন আমাদের বাঁচার একমাত্র পথ। আগেরবার নানা চিন্তায় বাঁচার পথ হিসেবে মেরেছিলাম, এবার ইচ্ছে করে হাতিয়ার বানাবো পুলিশের হাত থেকে বাঁচার জন্য। তাদের মধ্যে 2 ছেলে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। সোহা ভয় পেয়ে শানের হাত খামচে ধরে। শান চোখের পলক ফেলে ধীর গলায় বলল, ভয় পাবে না, আমি আছি। দরজা ভাঙার সক্ষম হতেই তারা সব হুড়মুড়িয়ে ভেতরে ঢোকে। সবাই সোহাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পেল না। সেই লোকটা পানির গ্লাসটা আছাড় মেরে ফেলে দিয়ে রেগে চিৎকার করে বলল, হাত থেকে বেরিয়ে গেল, শেষ পথ বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই খবর পেয়ে গিয়েছে আমরা আসছি, না হলে এত পাকা খবর মিস হয়ে যাওয়ার কথা না। লোকটা রেগে বেরিয়ে যেতে নিলেই দরজার সামনে শান, ইমন আর সোহা এসে দাঁড়ায়। সবাই পুলিশ দেখে ঘাবড়ে যায়। শানদের পেছনে থেকে একে একে কয়েকজন পুলিশ এসে তাদের ধরে নেয়। তবে শান সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। চোয়াল শক্ত করে হাত মুঠো করে সেই লোকের মুখ বরাবর ঘুষি দেয়। লোকটা ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে। শান তাতে দাঁত চেপে লোকটার কলার ধরে বলল, সোহার ক্ষতি করতে চেয়েছিলি না? সোহার ক্ষতি করতে এসে অনেক বড় ভুল করেছিস। নিজেদের আমার হাতে তুলে দিয়েছিসই, সাথে তোর সাথে কি করবো তোর ধারণার বাইরে। লোকটা অগ্নি দৃষ্টিতে তাকায় শান আর সোহার দিকে। তা দেখে ইমন তাচ্ছিল্য হেসে বলল, পুলিশ দেখেও তেজ কমছে না, তাই না? আমাদেরকে আপনার সেই কেনা পুলিশদের মতো ভেবেছেন? টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবেন, তারপর আবার অপরাধমূলক কাজ করে বেড়াবেন। আমাদের হাতে নাগালে যখন একবার পড়েছেন, এবার দেখুন কি কি হয়। আর এই তেজ কোথায় থাকে সেটাও আমরা দেখব। এই নিয়ে যাও সবাইকে। ইমনের কথা শুনে একে একে সবাইকে নিয়ে যেতে থাকে। সোহা শানের কাছে এসে দাঁড়াতেই লোকটা হ্যান্ডকাপ হাতেই রেগে সোহাকে জোরে ধাক্কা মেরে বসে। আগেই সব অস্ত্র নিয়ে নেওয়ায় আঘাত করতে পারল না ঠিকই, কিন্তু সোহা পরে গিয়ে বেডের কোনায় লাগাতেই মাথায় ব্যথা পেল আর কোমরেও ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে। শান রেগে লোকটাকে পরপর আরো 2 ঘুষি দেয়। ইমন শানকে থামিয়ে কনস্টেবলকে ধমক দিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছো কেন? জলদি নিয়ে যাও। শান দৌড়ে সোহার কাছে যায়। সোহা শানকে ধরে সোজা হয়ে বসে। ইমন এগিয়ে এসে চিন্তিত হয়ে সোহাকে বলল, বেশি চোট পেয়েছো? ডক্টর ডাকবো আমি? সোহা মাথা নেড়ে বলল, না, লাগবে না, বেশি ব্যথা লাগেনি আমার, ঠিক হয়ে যাবে। ইমন শানকে বলে বেরিয়ে যায়।
আর যাওয়ার আগে বলল, আমি রুম সার্ভিসকে পাঠিয়ে দিচ্ছি রুম পরিষ্কার করতে, আর আর আইস কিউব আনতে বলবো। ইমন চলে যেতেই শান সোহাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। কপালে কিছুটা কেটে গিয়েছে আর অনেকটুকু ফুলে গিয়েছে ইতিমধ্যেই। শান সোহার হাত পা দেখতে দেখতে বলল। আর কোথায় ব্যথা পেয়েছো? সোহা শানকে থামিয়ে বলল, আরে আর কোথাও লাগেনি আমার, একটু কোমরে লেগেছে, ঠিক হয়ে যাবে। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। শান গিয়ে ফ্রেশ হতে চলে যায়। এর মাঝে রুম সার্ভিস এসে দাঁড়িয়ে থাকে। কয়েকবার নক করলে সোহা গিয়ে উঠে দরজা খুলে দেয়। আইস কিউব সোহার কাছে গিয়ে রুম ক্লিন করায় ব্যস্ত হয়ে পড়ে। রুম ক্লিন করতে করতে শানও ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রুম সার্ভিসিং চলে যেতেই শান সোহার কপালে আইস দিয়ে দিতে থাকে। সোহা শানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আচ্ছা এখন কি করবেন? গ্যাংটাকে তো পেয়ে গিয়েছেন। শান গম্ভীর গলায় বলল, এখনো ফুল গ্যাংকে ধরতে পারিনি। গ্যাংয়ের আরও অর্ধেক লোককে খুঁজে বের করতে হবে। যদিও আজকে ধরতে পারবো, ওই লোকটাকে এমন শাস্তি দেব যা মরার আগেও মনে পড়বে তার সাথে কি আর কেন হয়েছিল। সোহা শানের দিকে তাকিয়ে দেখে শানের চোখ মুখ লাল আকার ধারণ করেছে। সোহা ঢোক গিলে চুপ করে গেল। হোটেলে ক্যান্টিন থাকায় দুপুরে তিনজন একসাথে সেখানে লাঞ্চ সেরে নেয়। বিকেলের দিকে ইমন আর শান আবারও থানার দিকে রওনা দেয়। জ্বলন্ত মোটা একটা মোমের আগুনে ছুরিটাকে গরম করে নিতে ব্যস্ত শান। 5 মিনিট হলো এই কাজে নিয়োজিত রেখেছে নিজেকে। কাপড়ের সাহায্যে ছুরিটা ধরে রেখে গরম করছে। পাশেই ইমন ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে শানের সামনে বসে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে রয়েছে। সেই ব্যক্তির হাত পা কেঁপে যাচ্ছে। কপাল আর গলা বেয়ে ঘামে জর্জরিত সেই ব্যক্তি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কিরে তোমরা এসব কি? আমাকে এখনো বসিয়ে রেখেছো কেন? ইমন মেকি হাসি দিয়ে বলল, আপনার তেজ কতটা সেটাই মাপবো আমরা, তৈরি হয়ে নিন। লোকটার গলা শুকিয়ে আসে। ছুরিটা একদম গরম করে বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ায় শান। লোকটা আঁতকে বলে ওঠে, কি করতে চাইছো তোমরা? দেখো আমি কি বলছি, একদম উল্টাপাল্টা কিছু করবে না। শান বাঁকা হেসে বলল, কোনো কিছুই উল্টাপাল্টা নয়, সব আপনার প্রাপ্য, বুঝলেন? শেষ করেই জ্বলন্ত আগুনে গরম হওয়া ছুরিটা লোকটার পেটে ঢুকিয়ে দেয়। সেখানেই ঢুকিয়েছে যেখানে সোহাকে আঘাত করা হয়েছে। লোকটার গগন বিহারী চিৎকারের প্রতিধ্বনি রুমে খালি রুমটাই বারবার বাড়ি খেতে থাকে। শান চোখ বন্ধ করে শুয়ে আছে আর তার মনের জ্বলন্ত আগুন নিভিয়ে নিচ্ছে। লোকটা ব্যথায় কাতরাতে কাতরাতে চেয়ার থেকে নিচে পড়ে কাঁদতে থাকে ব্যথায়। শান ছুরিটা দিয়ে আবারও লোকটার একটা হাতে আঘাত করল। তার চিৎকার আরো বেড়ে গেল। শান ছুরিটা নিয়ে বেরিয়ে যায়। লোকটা ব্যথায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলে ইমনও বেরিয়ে যায়। কনস্টেবলকে বলে লোকটাকে থানার আশেপাশে হসপিটালে নিয়ে গেল। ইমন শানের কেবিনে যায়। শান শান্ত হয়ে বসে রয়েছে। ইমন কিছু বলার আগেই সেখানে সেই থানার অফিসার উপস্থিত হয় আর খুশির সঙ্গে বলতে থাকে, শান চৌধুরী, আপনার এই কাজে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সবার গর্ববোধ হচ্ছে। গত কয়েক বছর কেউ এই কেস সলভ করতে পারেনি। আপনি যতটা সহজ করে করেছেন, যতই চেষ্টা করেছেন, তাদের মধ্যে 2 জন ওদের শিকারও হয়ে গিয়েছিল। আজ আপনার জন্যই আমাদেরও গর্ব হচ্ছে। কেউ তো একজন পেরেছে। কালকে ইন্টারভিউ আছে, আশা করি 2 জন উপস্থিত থাকবেন। শান আলতো হেসে সাই জানায়। হোটেলে এসে শান আর ইমন দুজনের রুমে চলে যায়। শান দরজা খুলে ভেতরে ঢুকতেই সোহাকে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে। শান ভয় পেয়ে যায় সোহাকে এই অবস্থায় দেখে। দৌড়ে সোহার কাছে গেল শান। সোহার মাথাটা কোলে তুলে অস্থিরভাবে ডাকতে থাকে, সোহা, সোহা, কি হয়েছে তোমার? এই বউ, সোহা। ডাকতে ডাকতে হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে সোহার মুখে ছুটিয়ে দেয়, কিন্তু কাজ হয় না। শান আরো অস্থির হয়। কি করবে বুঝতে পারে না। শান সোহার হাত পা ঘষতে ঘষতে মুখের দিকে তাকিয়ে দেখে চোখে মুখে কান্নার ভাব। সোহা হয়তো কেঁদেছিল, যার কারণে এখনো চোখ ভেজা হয়ে রয়েছে। শান উপায় না পেয়ে ইমনকে ফোন করে। ইমন রিসিভ করতেই শান জড়ানো গলায় বলে ওঠে, ইমন, তাড়াতাড়ি আমার রুমে আয়। সোহার কি হয়েছে? চোখ খুলছে না সোহা। ইমন উত্তরে আসছি বলেই ফোন কানে নিয়েই
দৌড়ে চলে আসে। শান দরজা খুলে দিলে ইমন ভেতরে ঢুকে সোহার কাছে যায়। ইমন সোহাকে চেক করে বলল, পানি চেটা আরও, আমি ম্যানেজারকে ফোন করছি। শান সোহাকে কোলে উঠিয়ে বেডে শুইয়ে দেয়। আরও কয়েকবার সোহার চোখে মুখে পানি দেয়। ইমন ইতিমধ্যেই ম্যানেজারকে ফোন করে ইমিডিয়েট ডক্টরকে আসতে বলেছে। ইমন শানের অবস্থা দেখে শান্ত করার জন্য বলল,